ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুম থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি উম্মে সালমা খান, শিক্ষকতা করছি ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। আমাদের সব পরিস্থিতির সাথে মানিয়ে চলতে হবে, মিলিয়ে চলতে হবে বা খাপ খাইয়ে চলতে হবে। সেরূপ আমাদের এই করোনা পরিস্থিতিতেও আমাদের শিক্ষা কার্যক্রমকে যথারীতি ঘরে বসে প্রসারিত করতে হবে এবং আমাদের সবসময় এটা ধরে রাখতে হবে যে যে কোনো পরিস্থিতির ক্ষেত্রে আমরা আমাদের শিক্ষা কার্যক্রমকে যথারীতি সুন্দরভাবে প্রসারণ করব বা কার্যক্রমকে চালিয়ে যাব। যথারীতি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের বিষয়টি জেনে নেই। ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা, দ্বিতীয় পত্র, শ্রেণী একাদশ দ্বাদশ, অধ্যায় তৃতীয়। চলো আমরা একটু অগ্রসর হচ্ছি। সেটা হচ্ছে যে এসো আমরা কিছু ছবি দেখি। সর্বপ্রথম ছবিটি আমরা দেখতে পাচ্ছি অবশ্যই একটি ব্যাংকের। ব্যাংকটির নাম লেখা আছে জনতা ব্যাংক লিমিটেড। তার নিচেই আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড এবং তার পাশে আছে ব্র্যাক ব্যাংক, খুবই পরিচিত, এবং তার উপরে আছে সোনালী ব্যাংক লিমিটেড। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু গেস করার চেষ্টা করো যে আসলে আমাদের আজকের পাঠটা কি হতে পারে। এই সবগুলো ব্যাংকে কিন্তু একই রকমের ব্যাংক এবং একই ধরনের কার্যক্রম করে থাকে। যথারীতি আমাদের আজকের পাঠ হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি, যেটা কিনা তোমাদের দ্বিতীয় পত্রের অধ্যায় 3-এ আছে। আচ্ছা, বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি জানার আগে আমরা একটু আমাদের আজকে শিখন ফলটা দেখে নেই। সেটা হচ্ছে এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাণিজ্যিক ব্যাংক কি তা বলতে পারবে, বাণিজ্যিক ব্যাংকের মূলনীতিসমূহ ব্যাখ্যা করতে পারবে এবং বাণিজ্যিক ব্যাংক কিভাবে বিনিময় মাধ্যম সৃষ্টি করে থাকে সেই ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সেটা বর্ণনা করতে পারবে। আচ্ছা, আমরা একটু দেখে নিচ্ছি যে আমাদের সাথে আমাদের শিক্ষার্থী বন্ধুরা কারা কারা যোগ দিয়েছো এবং কারা কারা এখনও আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। জি মিস, এটা হচ্ছে রাফসান রিমন, ধন্যবাদ তোমাকে। যারা অংশগ্রহণ করছো তারা দয়া করে তাদের বন্ধুদেরকেও আমাদের এই ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুমে অংশগ্রহণ করতে আগ্রহ করবে এবং তাদেরকে জানিয়ে দিবে। ঠিক আছে, আমরা যথারীতি আমাদের পাঠে আরেকটু অগ্রসর হচ্ছি। আর আমরা তোমাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের ঘরে বসে যেহেতু আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে, সেই ক্ষেত্রে আমরা একটু এই বিষয়গুলোতে একটু সিরিয়াস হয়ে গেলেই দেখবো যে আমরা আরও বেশি অগ্রসর হতে পারব। আমাদের আজকের পাঠটা ছিল, শিখন ফলটা ছিল এটাই। যথারীতি সরাসরি আমরা চলে যাচ্ছি যে আসলে বাণিজ্যিক ব্যাংকটা কি। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে, বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের নিকট থেকে আমানত সংগ্রহ করা এবং ঋণ প্রদান করা তাদেরকে। শুধু তাই না, তার পাশাপাশি ব্যাংকিং সেবা প্রদান করে থাকে যে ব্যাংকটি, সেটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এসব আমরা একটু দেখে নিই যে বাণিজ্যিক ব্যাংক আসলে কি। এই ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে কম সুদে বা লাভে, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে সাপোজ আমি যদি একটা বাণিজ্যিক ব্যাংক হই, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আমি তার আমানতটা গ্রহণ করব কম সুদে। যেমন সাপোজ একজনের নাম আমি রাখলাম ওয়াই। সেই ওয়াই হচ্ছে আমার ব্যাংকে টাকা রাখলো 1 লাখ, কিন্তু সে নিশ্চয়ই আমার কাছে যেহেতু 1 লক্ষ টাকা রাখবে, সে নিশ্চয়ই সুদ নিবে। সেক্ষেত্রে আমি তাকে 1000 টাকা, 1 লক্ষর বিনিময়ে আমি তাকে মান্থলি 1000 টাকা সুদ দিব। কিন্তু এই যে সে আমার কাছে আমানতটা রাখলো বাণিজ্যিক ব্যাংকের কাছে, সেই বাণিজ্যিক ব্যাংকে কিন্তু আবার আমার কাছে যদি মিস্টার জেড আসে যে আমার একটু আপনার মানে ঋণ লাগবে বা সুদ লাগবে, সেক্ষেত্রে আমি তাকে ওই 1 লাখ টাকায় ঋণ দিচ্ছি, কিন্তু আমি তার কাছ থেকে সুদ নেব মাসে 3000 টাকা। তাহলে তোমাদের সুবিধার জন্য আমি এভাবে বুঝালাম যে আমি কিন্তু তাকে দিচ্ছি 1000 টাকা আর আমি এখান থেকে নিচ্ছি 3000 টাকা। মাঝখানে 2000 টাকাটাই কিন্তু আমার কাছে রয়ে গেছে। এটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মূল ব্যবসা বলো বা বাণিজ্যিক ব্যাংকের কাজ, যে যতটুকু সে মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই কাজগুলো সে করতে পারে মুনাফা অর্জন। আচ্ছা, আমরা আরেকটু আগে যে এই যে আমি তোমাদেরকে যে ক্যালকুলেট করে বললাম যে মাঝখানে 2000 টাকা, সেই কথাটাই বলেছে প্রাপ্ত এবং প্রদত্ত সুদ বা লাভের পার্থক্যকেই বলা হয় বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস। এটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংক আয় করে থাকে। যথারীতি এই ব্যাংক জনগণের জমা রাখা আমানত বা ঋণ দিয়ে মূলত ব্যবসায় করায় একে ধার করা অর্থের ধারক ও স্বল্পমেয়াদী
ঋণের ব্যবসায়ী ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়ে থাকে। তাহলে দুটো নামে আখ্যায়িত করা হয়ে থাকে, ধার করা অর্থের ধারক, আরেকটি কি বললাম, স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ী। এটা আমাদের অবজেক্টিভে এসে থাকে যে ধার করা অর্থের ধারক বলা হয় কোন ব্যাংকে, তখন আমরা একটু কনফিউজড হয়ে যাই যে এরকম। আরেকটা হচ্ছে স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ী বলা হয় কোন ব্যাংকে। ঠিক আছে, আমরা এর পরবর্তীতে চলে যাচ্ছি যে বাণিজ্যিক ব্যাংকের মূলনীতিসমূহ বা প্রিন্সিপালস অফ দ্য মেইনটেনেন্স। মূলনীতি বলতে কি বোঝায় আসলে? মূলনীতি বলতে বোঝায় হচ্ছে যে কোনো কাজের মৌল বা সেটার একটা সাধারণ নির্দেশিকা থাকে। যেমন আমাদের একটা রেগুলারলি একটা আমাদের রুলস আছে, আমরা সারাদিন কি করি সেটাও কিন্তু আমরা দেখি, যে মূলনীতি যেটাকে বলা হয়। আমাদের একটা নিয়ম চলে সব সময়, সেক্ষেত্রে এখানেও তাই। সেটা হচ্ছে যে এই বাণিজ্যিক ব্যাংকের কিছু নীতি আছে, যে নীতিগুলো সে মেনে চললে তার সুনাম হবে এবং উন্নতি হবে এবং সে ব্যবসায় অধিক লাভবান হবে। যথারীতি যেটা বলেছে সেটা হচ্ছে যেটা আমি মাত্র বললাম, যে মূলনীতি বলতে কোনো কাজ করার মৌল বা সাধারণ নির্দেশিকাকে বোঝায়, যা কোনো কাজ সুন্দর ও সার্থকভাবে বা সম্পাদন করতে কতগুলো নিয়ম মানার বা কর্তব্য পালনের প্রয়োজন পড়ে। মানে আমি যদি একটা কাজ সার্থকভাবে করতে যাই, সেক্ষেত্রে আমাকে কিছু অবশ্যই নীতি মেনে চলতে হবে। এটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি। আচ্ছা, তাহলে চলো দেখা যাক যে আমাদের বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি আসলে কয়টি। আমরা এক ঝলক দেখে নিচ্ছি। এখানে আছে আমাদের বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি মূলত 14টি। এখানে আমরা একটু, প্রথমটা আছে তারল্যের নীতি, সচ্ছলতার নীতি, নিরাপত্তার নীতি, মুনাফার নীতি, সঞ্চয় সংগ্রহের নীতি, ঋণদান ও বিনিয়োগের নীতি, দক্ষতার নীতি, সেবার নীতি, আস্থা অর্জনের নীতি, গোপনীয়তার নীতি, আধুনিকায়নের নীতি, অবস্থানের নীতি, প্রচারের নীতি, আর সর্বশেষ নীতিটি হচ্ছে সুনামের নীতি। সর্বপ্রথম যে নীতিটি আমরা এখন পড়ব, যেটার নাম হচ্ছে তারল্য নীতি, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাণিজ্যিক ব্যাংকের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা একটু দেখে নেই। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম নীতি হলো তারল্যের নীতি। গ্রাহকদের জমাকৃত অর্থ চাহিদা মাত্র ফেরতদানের ক্ষমতাকেই বলা হয়ে থাকে তারল্য। তার মানে আমি হচ্ছে গ্রাহক, এখন আমি গ্রাহক হয়ে গেলাম, আমি একটি বাণিজ্যিক ব্যাংকে 1 লাখ টাকা রেখেছি, কিন্তু আমি হঠাৎ করে বাণিজ্যিক ব্যাংকে বললাম যে আমার 1 লাখ টাকা এখনই লাগবে। সেই মুহূর্তে বাণিজ্যিক ব্যাংকে ওই 1 লাখ টাকা আমাকে দিতে হবে। এই যে সে আমার এই 1 লাখ টাকাটা তারল্য হিসেবে তার কাছে সংরক্ষণ করে রেখেছে, এটাকেই বলা হয় তারল্য নীতি। যথারীতি আমি তোমাদেরকে এই ছবিটির মাধ্যমে একটু বোঝাতে চাচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে একটি কল থেকে পানি পড়ছে আর সবাই এখান থেকে পানি সংগ্রহ করছে। এখন এই কলটিতে যদি বা এই পাইপটিতে যদি পানি না থাকে, সেক্ষেত্রে কি আমরা আদৌ সেখান থেকে পানি পাবো? সেম কথাটা আমার বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রেও আসছে, যে আমার ব্যাংকে যদি টাকা সংরক্ষিত নাই থাকে, সেক্ষেত্রে আমি কিভাবে ব্যাংক থেকে আমার আমানতটা ফেরত পাবো? তো এইখানে হচ্ছে তারল্য নীতিটা তোমরা সবসময় এভাবে মাথায় রাখতে পারো যে কিছু টাকা সবসময় ব্যাংক নিজের সেফটির জন্য তারল্য বাবদ সে একটা নির্দিষ্টভাবে সংরক্ষণ করে রাখে, যেটা কিনা সে কখনোই ইউজ করবে না। কারণ যে কোনো সময় যে কোনো আমার মানে যেটা বলা হয় গ্রাহক, সে আমার কাছে চাইতে আসতে পারে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? তার টাকাটা চাহিদা মাত্র তাকে ফেরত দিতে হবে বা প্রদান করতে হবে। এর জন্য আমাকে কিছু তারল্য টাকা সংরক্ষণ রাখতে হবে বাণিজ্যিক ব্যাংকের। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা ছিল আমার যে তারল্য কাকে বলে, কিন্তু তারল্য নীতি কাকে বলে? তারল্য নীতি হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের একটা নীতি। সেটা হচ্ছে যে সে যখন তোমার কাছে বা বাণিজ্যিক ব্যাংকের কাছে কোনো গ্রাহক টাকা আমানতের টাকা চাইতে যাবে, সেক্ষেত্রে কি করতে হবে? সেই আমানতের টাকা তাকে ফেরত দিতে হবে। এই যে সে তার চেকের টাকা চাহিদা মাত্র ফেরত দেওয়ার জন্য যে ক্ষমতাটা রাখছে বা যে টাকাটা সংরক্ষণ করার নীতিকেই বলা হয়ে থাকে তারল্যের নীতি। আমরা একটু পড়ে নিচ্ছি আরেকটু। সেটা হচ্ছে যে এই নীতির আলোকে বাণিজ্যিক ব্যাংক সবসময় এমন পরিমাণ অর্থ বা তারল্য সংরক্ষণ করে যাতে গ্রাহকদের উত্থাপিত চেক ফেরত যাওয়ার সম্ভাব্য যেমনি না থাকে, তেমনি অধিক তারল্য সংরক্ষণের ফলে ব্যাংকের ঋণদান সামর্থ্য হ্রাস না পায়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যেটা আমি একটু আগে বলেছি যে উত্থাপিত চেক হচ্ছে তোমার মানে কোনো গ্রাহককেই যেন ফেরত দিতে না হয় যে এই মুহূর্তে ব্যাংকের কাছে এই পরিমাণ টাকাটি নেই। সেই ক্ষেত্রে তারল্য নীতিটা বাণিজ্যিক ব্যাংকের বজায় রাখতে হবে।
যথারীতি আমরা আরেকটু অগ্রসর হচ্ছি। দ্বিতীয় নীতিটির কথা বলেছিলাম। দ্বিতীয় নীতিটা হচ্ছে সচ্ছলতার নীতি। সচ্ছলতা বলতে আসলে আমরা কি বুঝি? এই যে আমরা সচ্ছলভাবে চলি, আমরা আয় বুঝে ব্যয় করাকেই তো সচ্ছলতা বলে থাকি। শুধু তাই না, ব্যয়ের পাশাপাশি কিন্তু আমরা কিছু টাকা আমানত হিসেবেও রাখতে চেষ্টা করি। এটাই বেসিক্যালি সচ্ছলতা নীতি। বাণিজ্যিক ব্যাংকেরও এই কাজটি করতে হয়, সেটা হচ্ছে দায় পরিশোধের সামর্থ্যকে বোঝায় হচ্ছে সচ্ছলতা নীতি। যে কোনো মুহূর্তে যে কেউ যদি আমার থেকে ঋণ গ্রহণ করে থাকে, সেই ক্ষেত্রে যখন সাপোজ আমি বাণিজ্যিক ব্যাংক, আমি তাকে ঋণ দিয়েছি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যে কোনো সময় কিন্তু আমি তার কাছ থেকে আমি ঋণটা ফেরত নিতে পারি। আবার আমি যদি তার থেকে ঋণ নিয়ে থাকি, সেক্ষেত্রে আমি যে কোনো সময় আমার ঋণটা তার কাছ থেকে নিয়ে নিতে পারি। তাহলে সচ্ছলতা নীতি বলতে বোঝাচ্ছে যে প্রকৃত সম্পদের পরিমাণ দায় থেকে কমে গেলে ব্যাংকের সচ্ছলতা কমে। দ্যাট মিনস তারল্য সম্পদ রাখার পাশাপাশি কিছু আমানত নর্মালি রাখবে এবং সেটা দিয়ে কিছু বিজনেস করবে। এটাই হচ্ছে সচ্ছলতার নীতি। আমরা আরেকটু খেয়াল করি, সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক যদি অসচ্ছল হয়, একবার এরূপ ধারণা, যেমন কোনো গ্রাহক যদি বাণিজ্যিক ব্যাংকে, অনেক ইন্ডাস্ট্রির মালিক আছে যারা কিনা অনেক অনেক টাকা বাণিজ্যিক ব্যাংকে রাখে, সেক্ষেত্রে তারা যদি চাহিদা মাত্র তাদের অর্থ ফেরত না পায়, সেক্ষেত্রে কিন্তু তার মানে কি ব্যাংকটি সচ্ছল না। আর যদি ব্যাংকটি সচ্ছল না হয়ে থাকে, সেক্ষেত্রে এই ব্যাংকের উপর ডিপেন্ড করা কি আদৌ ঠিক হবে? এর জন্য কোনো বাণিজ্যিক ব্যাংকই এরকম ভুল করে না। সো এই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। ওকে, আমরা এখন নিরাপত্তার নীতিতে চলে যাচ্ছি। সেটা হচ্ছে নিরাপত্তা নীতি বলতে আমরা কি বুঝি? আমরা অনেক টাকা পয়সা বাসায় রেখে ঘুমাতে পারি না, চুরি ডাকাতি হতে পারে। শুধু তাই না, বাসায় কোনো অঘটন ঘটতে পারে যেটার জন্য আমাদের ক্ষতি হতে পারে। যেমন আগুন লাগতে পারে বাসায়, কত রকমের ঘটনাই তো ঘটে থাকে। সেক্ষেত্রে আমরা টাকাটা কোথায় রাখি? ব্যাংকে রাখি, বাণিজ্যিক ব্যাংকে রাখি। তো আমি যদি বাণিজ্যিক ব্যাংকে সেটা রাখি, সেই ক্ষেত্রে আমরা খেয়াল করেছি কিনা জানি না, আমরা নিশ্চয়ই ব্যাংকে অনেক গিয়েছি, সব জায়গায় তো এখন অনেক ব্যাংক দেখতে পাই যে ব্যাংকের সামনে কিন্তু যথেষ্ট সিকিউরিটি থাকে। কারো কারো হাতে একটা দেখা যায় যে বন্দুক নিয়ে দাঁড়ানো আছে। কারণ কি? ব্যাংকের ভিতরে যথেষ্ট পরিমাণ আমানত আছে গ্রাহকদের, তার জন্য সেরকম সিকিউরিটিতেই বাণিজ্যিক ব্যাংকে এরকম এই যে এরকম লক করে রাখা হয় ব্যাংকের আমানতটাকে। তারপরে আমরা তোমাদের সুবিধার জন্য আমি একটু পড়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে গ্রাহকদের আমানত নিজস্ব অর্থ সম্পদ যাতে চুরি ডাকাতি জালিয়াতির হাত থেকে রক্ষা পায় এবং ঋণদান ও বিনিয়োগ যতটা সম্ভব ঝুঁকিমুক্ত হয় তা নিশ্চিত করার কৌশলকে নিরাপত্তার নীতি বলা হয়ে থাকে। তা নিশ্চিত করার কৌশলকে কি বলা হয়ে থাকে? নিরাপত্তার নীতি। নিশ্চয়তা কে দিচ্ছে? বাণিজ্যিক ব্যাংক। আচ্ছা, তাহলে ব্যাংকের তহবিল প্রধান উৎস হলো কি? আমানতকারীদের জমাকৃত অর্থ। হ্যাঁ, এটাই আমি বলছিলাম যে এটা কিন্তু আমানতকারীদের জমাকৃত অর্থের উপরেই আমাদের এই নিরাপত্তার নীতিটা ডিপেন্ডস। মানে তাদের এই অর্থ যেন সঠিকভাবে জমা রাখতে পারে, সেই ব্যাংকের দায়িত্বটা কিন্তু সেই ব্যাংকের। দ্বিতীয় কথা হচ্ছে তাই এই ব্যাংকে সবসময় আমানতকৃত অর্থে নিরাপত্তা বিধানে সচেষ্ট থাকা উচিত। আর এই জন্য ঋণ মঞ্জুরের সময়ও তাকে, ঋণ মঞ্জুর মানে কি? যে যখন আমি ঋণটার জন্য তাকে ঋণটা দিলাম, আমার অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আসলে আমার কতটুকু টাকা আমি ব্যাংকে রেখেছি আর কতটুকু টাকা তাকে ঋণ দিয়েছি। যথারীতি মুনাফার নীতিতে চলে এসেছি। মুনাফার নীতিটা আসলে কি? যে কীভাবে আমার প্রফিটটা বেশি হবে। দ্যাট মিনস তারল্যর জন্য যে টাকাটা আমার সংরক্ষণ করে রাখা উচিত সেটাও আমি রেখে দিলাম, সচ্ছলতার জন্য আমার যে টাকাটা সংরক্ষণ করে রাখা উচিত সেটাও আমি রেখে দিলাম। আর নিরাপত্তা মানে কি? সবার গহনা গাটি এগুলো তো আমার কাছে আছেই, সেগুলো দিয়ে আমাকে অতি দক্ষতার সাথে শুধু একটি জায়গায়, সাপোজ আমি যদি একটি বাণিজ্যিক ব্যাংক হই, শুধু একটি জায়গায় আমি ঋণ দিব না, কি করব? ছোট ছোট জায়গায় অল্প অল্প করে ঋণ দিলে কি হবে? বেশি পরিমাণ সুদ আমি পাবো। প্রত্যেকটা ঋণের এগেনস্টেই তো আমি সুদ পাচ্ছি। আর যদি আমি শুধু একটা বড় ঋণ দিয়ে ফেলি, একটা ছোট সুদ পেয়ে যাবো বা তার থেকে একটু বেশি। কিন্তু আমি যদি ছড়িয়ে ছিটিয়ে সবাইকে ঋণ প্রদান করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার সুদটাও বেশি আসবে। এক্ষেত্রে আমাকে কি করলে আমার মুনাফাটা বাড়বে, বা মুনাফাটাতে যত যে ব্যাংক, যে বাণিজ্যিক ব্যাংক যত বেশি তোমার সুদে বা মানে মুনাফাতে বেশি এগিয়ে আছে, তারা কিন্তু তত বেশি সেখানে ইয়াতে আছে, মানে অগ্রসর হচ্ছে বেশি। তাহলে আসো আমরা একটু দেখে নিই যে মুনাফার নীতিটা আসলে কি বলেছে। তারল্য অবস্থা, যেটা আমি একটু আগে বলেছি যে তারল্য অবস্থা সংরক্ষণপূর্বক অতিরিক্ত তহবিল নিরাপদ ও লাভজনক খাতে ঋণদান বা বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করতে পারার নীতিকে বাণিজ্যিক ব্যাংকের মুনাফার নীতি বলে। মানে যথারীতি ঋণও দিব, সুদও গ্রহণ করব, সব কিছু মেনটেন করব, এটাই হচ্ছে আমার মুনাফার নীতি।
আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, একটু দেখে নিচ্ছি যে আমাদের সাথে তোমরা কারা কারা যুক্ত হয়েছো আমাদের ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুমে। আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ম্যাম, এমডি নাইম হোসেন, মোহাম্মদ সামিউল হক, মুশফিকুর রাহিম, ধন্যবাদ তোমাদেরকে। এছাড়াও আমাদের সাথে আরও যুক্ত হয়েছে যারা, তাদেরকে একটু বলছি। কামাল উদ্দিন, মোহাম্মদ আমানুল্লাহ, তানজিনা তানজু, কে এম হাসান, জাকির হোসেন, আবু হাসান, সবাই যুক্ত হও। তোমরা যথারীতি আমাদের সবাইকে জানিয়ে দাও যে আমাদের ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুমে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিষয়টি পড়ানো হচ্ছে। আচ্ছা, আমরা একটু অগ্রসর হচ্ছি। সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মূল নীতিসমূহ। এটা হচ্ছে মুনাফার নীতিটা, মনে হয় আমরা প্রায় শেষের দিকে চলে এসেছিলাম, যে এই জন্যই ব্যাংক অধিক মুনাফা, যেসব ব্যাংক যত বেশি মুনাফার ক্ষেত্রে এগিয়ে থাকবে তারা কিন্তু ওই ব্যাংকিং সিস্টেমেও অগ্রসর থাকবে। এই জন্য ব্যাংক তো আসলে তো এই বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যটাই হচ্ছে মুনাফা অর্জনের জন্য, সেই ক্ষেত্রে এই জিনিসটাকে মেনটেন করতে হবে। পরবর্তীতে চলে যাচ্ছি যে এখানে সর্বপ্রথমে যেটা হচ্ছে সঞ্চয় সংগ্রহের নীতি। হ্যাঁ, অবশ্যই কিছু সঞ্চয় সবারই থাকে, সেক্ষেত্রে ব্যাংকেরও কেন থাকবে না। কিভাবে সঞ্চয় করবে, তারল্য নীতি আলাদা রাখবে, সংরক্ষণের নীতি আলাদা রাখবে, মুনাফার যে নীতিটা, মুনাফা যেখান থেকে আসবে সেখান থেকে কিছু সঞ্চয় সে সব সময় সংগ্রহে রাখবে। কারণ বাণিজ্যিক ব্যাংকে তো সাধারণত বিভিন্ন শিল্পপতি বা বড় বড় তারা অনেক বেশি অধিক অ্যামাউন্টের টাকা জমা রেখে থাকে। যে কোনো মুহূর্তে তাদের এই টাকাটা তাদের প্রয়োজন পড়তে পারে, তারা যথাসময়ে এসে টাকাটা নিয়ে যাবে। সেই ক্ষেত্রে আমার অবশ্যই কিছু সঞ্চয় সংগ্রহের একটা নীতি রাখতে হবে। প্রত্যেক সময় আমি যখন সুদ নিচ্ছি বা ঋণ দিচ্ছি, সেক্ষেত্রে আমি কি করছি, কিছু টাকা আমি সঞ্চয় করে রাখছি। এটা একটা বাণিজ্যিক ব্যাংকের নীতির মধ্যে পড়ে। ঋণদান ও বিনিয়োগের নীতি। ঋণদান ও বিনিয়োগের নীতির ক্ষেত্রে এটা আসলে একটু আগেও বলেছি, আবারও বলছি, সেটা হচ্ছে যে একটি বড় জায়গায় বড় অ্যামাউন্ট ঋণ না দিয়ে ছোট ছোট জায়গায় ঋণ প্রদান করে অধিক সুদ পেয়ে মুনাফা অর্জন করা যায়, এবং একটা নীতিও আছে এভাবে ঋণদানের। আর বিনিয়োগের ব্যাপারটা যেটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে যেখানে তুমি বিনিয়োগ করছো সে জায়গাটা কতটুকু সচ্ছল, বা তোমার আদৌ টাকাটা ফেরত আসতে পারবে কিনা, এই জিনিসগুলোকে অবশ্যই বাণিজ্যিক ব্যাংকের মাথায় রাখতে হবে। দক্ষতার নীতি হচ্ছে যে খুবই কম শ্রমে এবং কম মূল্য ব্যয় কিভাবে এই ব্যাংকটাকে আরও বেশি অগ্রসর করানো যায়। দক্ষতার নীতিতে আমি একটি উদাহরণ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অনলাইন ব্যাংকিং। যেমন আগে যেমন আমরা দেখতাম যে অনেক র্যাশ ব্যাংকে কোনটা করবে, আগে একজন টাকা জমা দিতে এসেছে, একজন চেক ভাঙাতে এসেছে, একজন টাকা উঠাতে এসেছে, একজন ব্যালেন্স চেক করতে এসেছে। কিন্তু না, দক্ষতার নীতি মেনটেন করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটিএম আছে, এটিএম বুথ, সেখানে যে টাকা উঠিয়ে নিচ্ছে কেউ কেউ। এটা কিন্তু অনলাইন ব্যাংকিংয়ের জন্য খুবই, কেউ কারেন্ট বিল দিতে চাচ্ছে, সে কিন্তু নিজের এখন এমনই সময় এসেছে, তাহলে কি হচ্ছে, এই যে সে নিজের অ্যাকাউন্ট ইউজ করে বা সে এটিএম বুথ ইউজ করে কারেন্ট বিল দিচ্ছে, তাহলে এগুলো একটা দক্ষতার নীতির মধ্যে পড়ছে, যে এখানে কিন্তু শ্রমটাও কম হচ্ছে, যে এখন আর সেই ব্যাংকের ক্লায়েন্টের কাছে যে আমার তাকে বলতে হচ্ছে না যে কারেন্ট বিলটা দিয়ে দেন, আমি নিজেই নিজেরটা দিয়ে দিচ্ছি। শুধু তাই না, তার তাহলে শ্রমটা কমে যাচ্ছে এবং ব্যয়টাও কমে যাচ্ছে আমার, যে আমি হয়তো বা রিক্সা ভাড়া দিয়ে আমি ব্যাংকে যেতে হতো, কিন্তু না, এটিএম বুথটা আমার বাসার কাছে আছে। এই একটা সুবিধা দক্ষতার নীতিতে হচ্ছে, শ্রম এবং মেধা দুটোকেই কাজে লাগাতে হবে, এবং কিভাবে কম খরচে বেশি লাভ করা যায় সেটাই হচ্ছে দক্ষতার নীতি। যথারীতি পরবর্তী নীতিটা হচ্ছে সেবার নীতি। সেবার নীতির ক্ষেত্রে বলতে চাচ্ছি, সে ব্যাংকের সেবা এখন অনেক, এটিএম বুথ তার থেকে শুরু করে অনলাইন ব্যাংকিং, তারপর এসএমএস ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, এছাড়াও আরও অনেক কিছু আছে। সেই ক্ষেত্রে আমার এই সেবা প্রদানের এই নীতিটা হচ্ছে যে আমি যে সার্ভিসগুলো আমার গ্রাহকদের মানে কাস্টমারদেরকে দিচ্ছি সেটা যেন অবশ্যই সুন্দরভাবে চালিত থাকে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে যে আমার বাসার সামনে বা রাস্তার ওপাশে একটা ব্যাংকের এটিএম বুথ আছে, কিন্তু সেই এটিএম বুথে আমি টাকা উঠাতে যেয়ে দেখলাম যে সাফিসিয়েন্ট পানি সেখানে নেই। তাহলে কি কার্ডটা ফেরত চলে আসলো? তাহলে কি এখানে ওই ব্যাংকের কি সেবাটা ঠিকমতো প্রদান করা হলো? ব্যাংকের নিশ্চয়ই উচিত ছিল যে আগেই থেকেই ওখানে কিছু টাকা রিজার্ভ রাখা,
বা ভোক্তারা যখন আসে বা গ্রাহকরা যখন আসে তার আগেই সেখানে টাকাটা এন্ট্রি করে রাখা, এখানে কিন্তু ওই ব্যাংকের প্রতি আমার একটা নেগেটিভ আসবে যে এই ব্যাংকে আর টাকা উঠানো যাবে না বা এই ব্যাংক থেকে অ্যাকাউন্ট সরিয়ে ফেলতে হবে। অন্য ক্ষেত্রে দেখা যায় যে একটা ব্যাংক এমনই আছে, একটা বুথ আছে যে যেই বুথটাতে হচ্ছে তোমার যে কোনো ব্যাংকের ভিসা কার্ড দিয়ে তুমি যে কোনো সময় টাকা উঠাতে পারছো। এটাকে কিন্তু স্মার্ট প্রসেস বলে। স্মার্ট প্রসেসের মাধ্যমে তুমি সেবাটা পাচ্ছ খুব সুন্দরভাবে। তাহলে তোমার এখানে কি পার্থক্যটা বুঝতে পারলাম যে একটাতে একটু সেবাতে সমস্যা হচ্ছে আর একটা সেবাটা খুব বেশি আধুনিক। তার মানে এটাই বোঝানো হচ্ছে যে সেবার নীতিটা প্রত্যেকটা ব্যাংকেরই মেনটেন করতে হবে, যে আমরা যে সেবাগুলো দিচ্ছি সেই সেবাগুলো যেন আমাদের গ্রাহকদের সত্যি সঠিকভাবে উপকার করতে পারে। যথারীতি দ্বিতীয় ধাপে চলে আসছি যে আস্থা অর্জনের নীতি। হ্যাঁ, আস্থা অর্জনের নীতি বলতে যে যেমন আমি একজন পায়োনিয়ার, আমি ব্যাংককে বললাম যে আমার 3 কোটি টাকা লাগবে, সেক্ষেত্রে ব্যাংক ওই মুহূর্তেই টাকাটা আমাকে ফেরত দিতে পারবে। কিন্তু যদি না, ব্যাংক যদি তখন বলে যে একটু অপেক্ষা বা আপনাকে 2 দিন পরে দিচ্ছি, তাহলে আমার আস্থাটা হারিয়ে গেল, কারণ টাকাটা আমার আজকেই লাগবে। তো আস্থার ক্ষেত্রে ব্যাপারগুলো এরকম যে এই ব্যাংক সবসময় ব্যাংকের এই জিনিসটা একটু মেনটেন করতে হবে যে মানে গ্রাহকদের আস্থাটা যেন সে ঠিকমতো রাখতে পারে, তাহলে কিন্তু ব্যাংকটা আরও মুনাফা অর্জনের ক্ষেত্রে বেশি অগ্রসর বা সাকসেস হবে। গোপনীয়তার নীতি যথারীতি ব্যাংকে যে কোনো হিসাব গ্রাহক যত টাকাই রাখুক, সেটা অবশ্যই ব্যাংক উক্ত প্রতিষ্ঠান বা উক্ত ব্যক্তি ব্যতীত অন্য দ্বিতীয় কারো কাছে শেয়ার করবে না বা কোনো রকমের তার সম্পর্কে ইনফরমেশন লিক করা যাবে না। এটাই হচ্ছে গোপনীয়তার নীতি, যেন শুধু যে ব্যক্তি তার কাছে টাকা জমা রেখেছে এবং শুধু সেই জানবে, এবং সে যদি বলে যে দ্বিতীয় কাউকে জানাতে, তাহলেই শুধু ব্যাংক জানাবে, আদারওয়াইজ। আর আমরা নর্মালি তো দেখি যখন আমরা ব্যাংকে কোনো কারণে ফোন দেই, তখন কিন্তু তারা সর্বপ্রথম আমার ইয়াটা মানে শিওর হয়ে থাকে যে আমি আসলে কে, আমার ফোন নাম্বার আমি বলতে পারছি কিনা, বা আমার এনআইডি কার্ড নাম্বার কত। তারা অবশ্যই সবসময় এই জিনিসটা কিন্তু চেক করে, কারণ যে কারো হিসাব সম্পর্কে অবশ্যই তাদের গোপনীয়তা রাখতে হয়। সবাইকে সব হিসাবের কথা, সবার হিসাবের কথা বললে বাণিজ্যিক ব্যাংকের এটা নীতির বাইরে চলে যায়। যথারীতি আমরা অগ্রসর হচ্ছি সেটা হচ্ছে এই আধুনিকায়নের নীতি, দ্যাট মিনস সফিস্টিকেটেড সিস্টেম। যে ব্যাংক যত বেশি আধুনিক, যে ব্যাংক যত আগে সব গ্রাহকদেরকে সেবা প্রদান করতে পারবে, গ্রাহকদের কাছে পৌঁছে যেতে পারবে, সেই ব্যাংক তত বেশি সাকসেসফুল। যেমন আমি এমন একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুললাম, বাণিজ্যিক ব্যাংকে, যেটার কোনো বুথই আমার এলাকাতে নেই, তাহলে এটা কি আধুনিকায়ন হলো ব্যাংকের? না। এজন্য আধুনিক বলতে হচ্ছে যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তারপরে কম্পিউটার, অনলাইন ব্যাংকিং যেটাকে বলে, কম্পিউটার ইউজ করা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সফিস্টিকেটেড সিস্টেমের ক্ষেত্রে অগ্রসর হওয়াই হচ্ছে এই ব্যাংকের আধুনিকরণ। আর এই জিনিসটা হওয়াতে কি হয়, আমি নিশ্চয়ই চিন্তা করব যে আমার এলাকাতে যে ব্যাংকের বুথটা আছে, এটিএম বুথটা, আমি সেই ব্যাংকে হিসাবটা খোলার চেষ্টা করব, কারণ আমি যে কোনো সময় বুথটা আমার সাথেই যেহেতু আছে আমি পাচ্ছি। কিন্তু এখন আমি যদি চিন্তা করি যে না, একটা ব্যাংক ভালো লেগেছে, আমি ওখানে ওপেন করে ফেললাম, কিন্তু টাকা ওঠানোর সময় আমার বারবার ব্যাংকে যেতে হচ্ছে বা লোকেশনটা ভালো না, সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমার প্রবলেম হয়ে যাচ্ছে। অবস্থানের নীতি একটু আগে যেটার কথা বলেছিলাম, এই দুটো আসলে দুটোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। চিত্রে দেখতে পাচ্ছ যে লোকেশনের একটা চিত্র দেওয়া আছে। এখন আমার বাসা পুরান ঢাকা, সেক্ষেত্রে আমি যদি গুলশানে একটা ব্যাংকে আমি অ্যাকাউন্ট খুলি, সেক্ষেত্রে আমার কোনো একটা কারণবশত আমাকে বারবার আসতে হবে। আমাকে কি করতে হবে বা ব্যাংকে কি করতে হবে, যে এমন একটা লোকেশনে ব্যাংকটাকে স্থাপন করতে হবে যেন ওখান থেকে সবাই মোটামুটি ব্যাংকের টাচে থাকে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। শুধু তাই না, একটা পিছনের দিকে গেলেও কিন্তু অনেকে জানে না যে এখানে একটা ব্যাংক আছে। এই জন্য সবসময় মিডল অফ দ্য প্লেস বলে যেটাকে, বা মিডল অফ দ্য এরিয়া, সেখানে যেন সেখানে গ্রাহক যে কোনো কারণবশত খুব দ্রুত যেতে পারে। সেক্ষেত্রে আমাকে এই অবস্থানের নীতিটাকে বাণিজ্যিক ব্যাংকে একটু মেনে চলতে হয়। যথারীতি আমরা এখন এসেছি হচ্ছে প্রচারের নীতি। প্রচার বলতে অ্যাডভার্টাইজমেন্ট। আমরা অবশ্যই টেলিভিশন ওপেন করলে দেখতে পাই যে বিভিন্ন ধরনের ব্যাংকের অ্যাডভার্টাইজমেন্ট। ইভেন শুধু তাই না, ব্যাংকের প্রচারের জন্য অনেক সময় কি করা হয়, স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করে থাকে। শুধু তাই না, কৃষকদের জন্য আলাদা অ্যাকাউন্ট ওপেন করে থাকে। যারা কাজ করে, নর্মাল জব হোল্ডার যারা, তাদের জন্য আলাদা অ্যাকাউন্ট ওপেন করে থাকে। এগুলো কেন ওপেন করে থাকে,
প্রচারের মাধ্যমে যেন ওই ব্যাংকের প্রতি গ্রাহকরা বেশি অগ্রসর হয় এবং ইন্টারেস্টেড থাকে এর জন্য। তাহলে এই প্রচারের মাধ্যমে কিন্তু ব্যাংকের একটা সুনাম বা সাকসেস ডিপেন্ড করে প্রচারের নীতির উপরে। আর এখন হচ্ছে চাচ্ছি আমরা সুনামের নীতি। সুনামের নীতি হচ্ছে যে ওই ব্যাংকটা সম্পর্কে সবারই একটা থাকবে, ব্যাংকটা সম্পর্কে সবারই হচ্ছে একটা পজিটিভ ধারণা থাকবে যে হ্যাঁ এই ব্যাংকটাতে আমি দেখেছি। যেমন আমি যে একটু আগে কথাটা বললাম যে এটিএম বুথে আমি দেখলাম যে টাকাটা নেই, সাফিসিয়েন্ট মানি নেই, সেটা বাদ দিলাম। আবার মাঝে মাঝে দেখা যায় যে এটিএম বুথটা বেশি একটু পুরানো হয়ে গেছে, যার জন্য এটিএম বুথে কার্ডটা গিয়েছে কিন্তু কার্ডটা আর ফেরত আসেনি, এটিএম কার্ডটা। তাহলে এটাও কি ওই ব্যাংকের জন্য একটা নেগেটিভ মার্ক দেখাচ্ছে। তো এই জন্য প্রত্যেকটা ব্যাংকে একটু কিভাবে সুনামটাকে ধরে রাখতে পারে, গ্রাহকদের কাছ থেকে ইতিবাচক প্রভাব কিভাবে নেওয়া যায়, সেক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। যথারীতি এটাই ছিল আমাদের বাণিজ্যিক ব্যাংকের মূল নীতিগুলোর সর্বশেষ নীতিটি। যথারীতি আমরা 14টা নীতি আজকে ডিসকাস করলাম। তোমাদের সবাইকে একটু মনে রাখতে হবে, এগুলো কিন্তু খুব বেশি রকম ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নেক্সট আমরা এখন একটু পরে যাচ্ছি হচ্ছে বিনিময়ের মাধ্যম কিভাবে সৃষ্টি করে বাণিজ্যিক ব্যাংক। তার আগে আমরা একটু দেখে নেব যে আমাদের সাথে কোন শিক্ষার্থীরা যুক্ত হয়েছে। যথারীতি দেখতে পাচ্ছি আমাদের সাথে তোমাদের কারো যদি কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো শিক্ষার্থী বন্ধুরা, যে আসলে কোন কোন বিষয়ে তোমরা জানতে চাচ্ছ বা তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, আর তোমাদের সাউন্ড সিস্টেমে কোনো প্রবলেম হচ্ছে কিনা এটাও তোমরা আমাকে একটু জানাবে। আমাদের সাথে যুক্ত হয়েছে আশিক ইলাহি, আশরাফুল আলম, কৃষ্ণা কান্তা। ধন্যবাদ তোমাদেরকে, তোমরা আমাদের এই ক্যাম্ব্রিয়ান ভার্চুয়াল ক্লাসে অংশগ্রহণ করার জন্য। যথারীতি তোমরা তোমাদের বন্ধুদেরকে এবং আরও শিক্ষার্থী সহপাঠী যারা আছে তাদের সবাইকে এখানে অংশগ্রহণ করতে আবেদন করবে। ওকে, আমরা তাহলে চলে এসেছি বাণিজ্যিক ব্যাংকের বিনিময়ের মাধ্যম সৃষ্টি কিভাবে করে সেটা জানতে। বিনিময়ের মাধ্যম আমরা প্রাচীনকালে দেখেছি যে দ্রব্য বিনিময় হতো যখন কিনা মুদ্রার প্রচলন ছিল না। তারপর আস্তে আস্তে এখন মুদ্রার বিনিময়ও হলো। মুদ্রা বিনিময় হওয়ার পরেও এখন বর্তমান যে পরিস্থিতি সেক্ষেত্রে কিন্তু সবসময় মুদ্রাটাকে আমরা সামনে আনতে পারি না। সাপোজ আমি আমার ব্যাংক থেকে 1 কোটি টাকা উঠিয়ে বাসায় যাব, আমার 2 হাতে দুটো অনেক ভারী ভারী ব্যাগ, কারণ 1 কোটি টাকা তো অনেক হয়। সেই ভারী ভারী ব্যাগগুলো নিয়ে কি আমি আদৌ বাসায় পৌঁছাতে পারবো? এটা কিন্তু আমার জন্য ঝুঁকি হয়ে যাচ্ছে। এই জন্য কিছু ক্ষেত্রে আমাদের দলিল, চেক এইসব ব্যবহার করতে হয়। আর বাণিজ্যিক ব্যাংকগুলোই এই জিনিসগুলো আমাদেরকে তৈরি করতে বা এই মাধ্যমগুলো দিয়ে সহায়তা করে থাকে। যথারীতি অর্থ হলো সরকার স্বীকৃত বিনিময় মাধ্যম, মানে সরকার বলেছে অর্থ ইউজ করতে। কিন্তু সকল লেনদেনে অর্থের ব্যবহার কষ্ট সাপেক্ষ, ঝুঁকি ও ঝামেলাপূর্ণ। যে উদাহরণটা আমি একটু আগে তোমাদেরকে দিলাম যে এতগুলো টাকা নিয়ে আদৌ আমি বাসায় পৌঁছাতে পারবো কিনা, আমার তো ঝুঁকি হচ্ছে। তাই আস্থা ও নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচিত বাণিজ্যিক ব্যাংক নিরাপদ বিভিন্ন দলিল ও উপকরণের প্রচলন ঘটিয়ে, দলিল বলতে কি বোঝায়? পে অর্ডার, চেক, প্রত্যয়পত্র, আরও অনেক কিছু আছে যেগুলোর মাধ্যমে আমি টাকা ব্যাংক থেকে আউট করব না, কিন্তু আমি ঠিকই আমার বিজনেসের কাজগুলো করে ফেলবো। তাতে কি হলো? আমার নিরাপত্তা হলো, ঝুঁকি কম হলো এবং ব্যালেন্সটার সিকিউরিটি হলো। বিনিময় সহজ মাধ্যম সৃষ্টি করে চলেছে। বাণিজ্যিক ব্যাংকসমূহ নিম্নোক্তভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে থাকে। এসো তাহলে সেই নিম্নোক্ত মাধ্যমগুলো দেখে নেই। চেক, এটিএম কার্ড, ব্যাংকের আজ্ঞাপত্র মানে হচ্ছে ব্যাংক ড্রাফট, পে অর্ডার, প্রত্যয়পত্র যেটার কথা একটু আগে আমি বলেছি, ব্যাংক নিশ্চয়তা সনদ। তাহলে দেখে নেই চেক আসলে কি। চিত্রে আমরা দেখতে পাচ্ছি এটাই তো চেক। আমরা চেকের সাথে কিন্তু সবাই পরিচিত মোটামুটি। এই চেক হচ্ছে গ্রাহক আমানতকারী কর্তৃক প্রাপককে অর্থ প্রদানের শর্তহীন নির্দেশনামা। মানে এখানে এটা আমার চেক, আমি একজনকে দিচ্ছি, সাইন করে দিচ্ছি আমার ব্যাংকের চেকের মধ্যে, সে যে ব্যাংকে যে সে টাকাটা শুধু উঠিয়ে নিবে। তাহলে এই শর্তহীন ইয়াটা কে করলো? আমি, যে আমার এই টাকাটা তাকে দিবেন। তাহলে এখানে কি হলো? আমি ব্যাংক থেকে টাকা উঠিয়ে আবার নিয়ে আসতাম, সে আবার আমার কাছে আসতো, তাকে আবার টাকাটা দিয়ে দিতাম, সে বাসায় যেতে যেতে টাকা
সেক্ষেত্রে চেক থাকলে কি সেটা হচ্ছে? কেউ কি আদৌ জানতে পারছে যে তার কাছে এত টাকার চেক আছে? এই বিনিময় মাধ্যমটা আসলে এরকম যে এখানে কিন্তু টাকাটা আমি ব্যবহার করছি না, কিন্তু আমি চেক, পে অর্ডার, প্রত্যয়পত্র এসব ইউজ করে আমি টাকার লেনদেনটা করছি। এটাই হচ্ছে সেই বাণিজ্যিক ব্যাংকের বিনিময়ের মাধ্যমসমূহ। যথারীতি যে কারণে প্রাপক, হ্যাঁ, যেমন আমি যাকে চেকটা দিচ্ছি সে নিশ্চয়ই এখন এরকমও ভাবতে পারে যে আমি এখন টাকাটা উঠাবো না, আমি এক কাজ করি, টাকাটা আমি আমার ব্যাংকে ট্রান্সফার করে দিই। তাহলে কি হলো? সে চেকটা নিয়ে সে ব্যাংকে যাবে আর সে তার ব্যাংকের নাম বলবে যে আমাকে এই টাকাটা আমার ব্যাংকে ট্রান্সফার করে দেন। কিন্তু এখন যদি এরকম হতো যে সে টাকাটা উঠিয়ে তার ব্যাংকে যাচ্ছে, যেতে যেতে রাস্তায় টাকাটা চুরি হয়ে যেতে পারে। এই জন্য আমাদের এই চেকগুলো বা এই ধরনের এই বিনিময় মাধ্যমগুলো ব্যবহার করা উচিত, এবং বাণিজ্যিক ব্যাংকগুলো এই সাপোর্টটা দিয়ে থাকে আমাদেরকে। পরবর্তী বিনিময় মাধ্যমটি হচ্ছে এটিএম কার্ড। এটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। এটিএম কার্ডটা আসলে আমাদের লাইফস্টাইলটাকেই চেঞ্জ করে দিয়েছে। এখন আর মানি ব্যাগ হারালে আমরা বেশি রকম ভয় পাই না। আমরা শুধু ব্যাংকে ফোন দিয়ে বলি যে আমার কার্ডটা হারিয়ে গিয়েছে, অ্যাকাউন্টটা একটু অফ রাখেন। তাতে আমাদের টোটালি নিরাপত্তা প্লাস আমাদের সিকিউরিটিটাও হচ্ছে। আমরা একটু দেখে নেই যে এটিএম কার্ড আসলে কি। ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড, যেটা ব্যবহার করে আমরা সাধারণত বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য কিনে থাকি, বিভিন্ন ধরনের সেবা সামগ্রী কিনে থাকি। আড়ংয়ে গেলে আমরা এটার ব্যবহার খুব বেশি রকম দেখতে পাই। বিভিন্ন ধরনের ব্যাংকের এটিএম কার্ড এখন আছে। তবে হ্যাঁ, এটিএম কার্ড কিন্তু দু ধরনের, একটা হচ্ছে ডেবিট কার্ড আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড, যেটা এখানে দেওয়া আছে। ডেবিট কার্ড হচ্ছে তোমার ব্যাংকে সেই পরিমাণ আমানত বা টাকা থাকতে হবে যেটা দিয়ে তুমি এই পণ্যটা ক্রয় করছো। আর ক্রেডিট কার্ড হচ্ছে যে ওই ব্যাংকে তোমার আমানতে এত পরিমাণ টাকা নেই, কিন্তু ব্যাংক তোমাকে ঋণ দিচ্ছে ক্রেডিট কার্ডে যে তুমি সামনের মাসে এই টাকাটা দিয়ে দিবা ব্যাংকে। এই দুটো হচ্ছে পার্থক্য। তার মানে হচ্ছে ব্যাংকের ব্যক্তিগত ঋণের মতো করে ক্রেডিট কার্ডটা আমি মানে ব্যাংক থেকেও ঋণ নিয়ে নিচ্ছি, পণ্য কিনে ফেলছি, এটা হচ্ছে ক্রেডিট কার্ড। আর ডেবিট কার্ড হচ্ছে আমার অ্যাকাউন্টে যে টাকাটা আছে সেটা দিয়ে আমি ডেবিট কার্ডের মাধ্যমে টাকা না এনে সরাসরি এটিএম ইউজ করলাম। ডেবিট কার্ডটা পণ্যদ্রব্য ক্ষেত্রে এরূপ কার্ড কোনো দলিল নয়, আসলে এটা কোনো দলিল নয়, চুম্বকীয় শক্তি সম্পন্ন সাংকেতিক নম্বরযুক্ত। এখন যদি অবজেক্টিভে আসে চুম্বকীয় শক্তি সম্পন্ন সাংকেতিক নাম্বারযুক্ত কোন জিনিসটা, তখন বলতে হবে ডেবিট কার্ড। এবং গ্রাহকের ছবি অন্যান্য তথ্য সম্বলিত এই ধরনের প্লাস্টিক কার্ড থাকে। যেমন আমরা যখন কোনো পণ্যদ্রব্য ক্রয় করে থাকি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে, তখন কিন্তু আমাদের কাছে একটা সাইন চাই যে আপনার সাইনটা তখন মিলিয়ে দেখে যে এটা আমার অ্যাকাউন্টেরই কিনা। যথারীতি পরবর্তী ধাপ মানে ব্যাংক আজ্ঞাপত্র বলতে বোঝাচ্ছে ব্যাংক ড্রাফট। সেটা হচ্ছে যে ব্যাংকে আমার টাকা আছে, ব্যাংকে আমার যথেষ্ট টাকা আছে। আচ্ছা, আমরা একটু পড়ে নেই প্রথমে যে ব্যাংকের আজ্ঞাপত্র হলো একটি ব্যাংকের এক শাখা কর্তৃক অন্য শাখাকে অথবা অন্য ব্যাংক বা প্রতিনিধি ব্যাংকের নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের নির্দেশনামা। দ্যাট মিনস আমি হচ্ছে বনানী ব্রাঞ্চে আমার ব্যাংকটা আছে, এখন আমি আমার গ্রাহকের আমানত আছে আমার ব্যাংকে, কিন্তু আমি গ্রাহককে সরাসরি বললাম যে আপনি আমাদের এই ব্যাংকেরই শাখা মতিঝিলে যেটা আছে সেখানে গেলে আপনি এই যে আজ্ঞাপত্র ব্যাংক ড্রাফটের এরকম এখানে কত টাকা আছে 3,50,000 টাকা, আপনি ওই ব্রাঞ্চ থেকে এই টাকাটা উঠাতে পারতেন। একই ব্যাংক কিন্তু যে কোনো অন্য ব্রাঞ্চে তোমাকে পাঠিয়ে দেওয়া। বা দেখা গেল যে তোমার মতিঝিলেই কাজ, তুমিও চাচ্ছ যে মতিঝিল ব্রাঞ্চ থেকে এই টাকাটা আমি উঠাতে চাচ্ছি, তাহলে তোমাকে কি করতে হবে মতিঝিল ব্রাঞ্চে, তবে অবশ্যই যে ব্যাংকে তুমি অ্যাকাউন্ট খুলেছো যেই ব্রাঞ্চটাতে সেখানে আগে এই আজ্ঞাপত্রটা নিতে হবে, ব্যাংক ড্রাফটটা নিতে হবে, তারপরে মতিঝিল ব্রাঞ্চে এটা দেখালে তোমাকে টাকাটা দিয়ে দিবে। শুধু এটা যে এমন না যে শুধু ওই যে ব্যাংকটাতে তুমি অ্যাকাউন্ট খুলেছো বা যে ব্যাংকে তোমার টাকা এসেছে শুধু ওই ব্যাংকে তুমি এই কাজটা করতে পারবে। তুমি যদি বলো HSBC ব্যাংককে যে আমি এই টাকাটাই আমি SIBL ব্যাংক থেকে উঠাবো, তারা কিন্তু তখন এই আজ্ঞাপত্রটাতে SIBL ব্যাংকের কথা লিখে দিবে এবং তুমি সেটা ওইভাবে ওই আজ্ঞাপত্র ওইটা তুমি ওই ব্যাংক থেকেও উঠাতে পারবা। যথারীতি এখানে তাই বলেছে যে শাখাকে অথবা অন্য কোনো ব্যাংক বা প্রতিনিধি ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের নির্দেশনামা, মানে আমি তোমাকে এই বলে নির্দেশ দিলাম যে একে এত টাকা পাঠিয়ে দিবেন, ব্যাংকের হয়ে পাঠিয়ে দিবেন, পরে তারা চুক্তি করবে। এখানে কি হবে, এই নির্দেশিত শাখা বা ব্যাংকের প্রাপককে চাহিদা মাত্র এর অর্থ প্রদানে বাধ্য থাকে। তাই দূর দূরান্তের লেনদেন বিক্রেতা বা পাওনাদারের নামে ব্যাংক থেকে আজ্ঞাপত্র সংগ্রহ করে একে লেনদেনের সহজ ও নিরাপদ মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়। আসলে তো এটা একটা নিরাপদ মাধ্যম না? টাকা নিয়ে কি আমার রাস্তায় চলাচল করা ঠিক নিরাপদ?
সেক্ষেত্রে আমি এই আজ্ঞাপত্রটা নিয়ে যথেষ্ট পরিমাণ টাকা নিয়ে আমি ঠিক যেখানে আমার কাজ তার পাশে থেকেই আমি এই কাজটা করে ফেলতে পারবো। আমরা পরবর্তীতে যাচ্ছি পে অর্ডার। পে অর্ডারে আমরা সবাই পরিচিত। পে অর্ডার নিয়ে আমাদের অনেকের অনেক কনফিউশনই আছে। আমি একটু এখানে উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি যে বিভিন্ন সরকারি চাকরির ক্ষেত্রে সরকারের কর্তৃক এটা হয়ে থাকে বেশি। চাকরির ক্ষেত্রে কি হয় যে সরাসরি ফর্ম না নিয়ে তারা বলে দেয় যে জনতা ব্যাংকে একটি পে অর্ডার করতে ওই স্কুল বা ওই সরকারি প্রতিষ্ঠানের নামে। তাতে কি হয় যে হেল্পটা হয়ে থাকে যে ওই স্কুল বা ওই সরকারি প্রতিষ্ঠানটি তার সেই টাকাটা ওই জনতা ব্যাংকেই গচ্ছিত রইল, পে অর্ডারের টাকাটা। মানে এখানে যতগুলো মানুষ ফর্ম কিনবে সেই ফর্মের টাকাটা পে অর্ডার হিসেবে জনতা ব্যাংকের কাছে গচ্ছিত রইল। আর জনতা ব্যাংক যখন এই সরকারি প্রতিষ্ঠানটি তার কাছ থেকে জনতা ব্যাংকের নিকট থেকে টাকা চাবে ওই মুহূর্তে তাকে ব্যাক করে দিবে। তাহলে ওই প্রতিষ্ঠানটার লাভটা কি, যে আমার কাছে এতগুলো টাকা আসবে ফর্মের টাকা, সেগুলো নিয়ে আমি আবার ব্যাংকে জমা দেব, সরাসরি আমার অ্যাকাউন্টে টাকাগুলো যোগ হয়ে গেল। সাধারণত পে অর্ডারের এরকম হয়ে থাকে। পে অর্ডার সরকারি কোনো প্রতিষ্ঠানে বা কোনো সরকারি ইয়েতে অংশগ্রহণ করলে সরকার এই কাজটি করে থাকে। এরকম একটা কাগজ ব্যাংক থেকে পাওয়া যায়, তার পরিবর্তে সেই ফর্মটির দাম, যদি সেই ফর্মটির দাম 350 থাকে তাহলে 350, যদি ফর্মটির দাম 500 থাকে তাহলে 500 টাকার একটা পে অর্ডার সে জনতা ব্যাংকে যেয়ে বলতে হয় যে এখানে আমাকে একটা 500 টাকার পে অর্ডার দেন অমুক। তখন ওরাই বলে দেয় যে আপনার ওই সরকারি প্রতিষ্ঠানটার নাম কি, তখন সরকারি প্রতিষ্ঠানটার নাম, তাহলে ওই সরকারি প্রতিষ্ঠানের ঝামেলাটা অনেক কমে গেল। এভাবে পে অর্ডার কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানকে অনেকভাবে সহায়তা করছে এবং বাণিজ্যিক ব্যাংকেরও কিন্তু এখানে অনেক লাভ হচ্ছে, কারণ এতগুলো পে অর্ডারের টাকা তার কাছে সংরক্ষিত রয়েছে। যথারীতি আমরা একটু পড়ে দেখি। ব্যাংক কোনো শাখা এরূপ দলিলের মাধ্যমে প্রাপকের নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেয়। বড় ধরনের লেনদেনে বিনিময়ের মাধ্যম হিসেবে পে অর্ডার, বড় ধরনের লেনদেনই তো যতগুলো স্টুডেন্ট বা যতগুলো এমপ্লয়ি এখানে পরীক্ষা দিতে আসতেছে তাদের সবগুলো পে অর্ডার যদি আমি যুক্ত করি, এখানে একটা বড় ধরনের লেনদেন হচ্ছে এবং সেটা সরাসরি বাণিজ্যিক ব্যাংকের কাছে জমা বা রক্ষিত রয়েছে। তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এক্ষেত্রে ক্রেতা বা অর্থ প্রদানের ইচ্ছুক ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে টাকা জমা দিয়ে প্রাপকের নামে পে অর্ডার, যেটা আমি একটু আগে বললাম যে সেই প্রতিষ্ঠানের নামে আমি পে অর্ডারের টাকাটা জমা দিয়ে এই পে অর্ডারটা নিব এবং পরীক্ষা দেওয়াকালীন সময় আমি পে অর্ডারটা দেখাবো বা উক্ত প্রতিষ্ঠানে পে অর্ডারটা আমাকে জমা দিতে হবে যে আদৌ আমি ফর্মটা কিনেছিলাম কিনা। যথারীতি আমরা একটু অগ্রসর হচ্ছি, সেটা হচ্ছে প্রত্যয়পত্র, লেটার অফ ক্রেডিট বলা হয় যাকে। প্রত্যয়পত্র সাধারণত এটি খুবই ইউজফুল একটা জিনিস। এটা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে খুবই মূল্যবান একটা বিষয়। তো আমি একটু চিত্রের মাধ্যমে আগে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বায়ার, এটা হচ্ছে সেলার। তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক, এখানে ইস্যুইং ব্যাংক। দ্যাট মিনস যে সেলার বায়ারের কাছ থেকে টাকা পাবে। তাহলে এতগুলো টাকা নিশ্চয়ই এরোপ্লেনে করে বায়ার পাঠাবে না। সেই ক্ষেত্রে কি করবে বায়ার? তার দেশের ব্যাংকে, ইস্যুইং ব্যাংকে বলবে যে এখানে ওই যে দেশে সে এই আমদানি করছে যে দেশ থেকে, সেই দেশের অ্যাডভাইজিং ব্যাংকে সে এই লেটার অফ ক্রেডিটটা পাঠাবে। তাহলে কি হচ্ছে, ওই অ্যাডভাইজিং ব্যাংক যে কিনা পাওনাদার টাকা পাবে তাকে বলবে যে তুমি যে পণ্যগুলো পাঠিয়ে দিয়েছো তার পরিবর্তে তুমি যতগুলো টাকা পাবে সেইখানে আমি তোমাকে, তারা যদি নাও দিয়ে থাকে, ওই সম্পূর্ণ টাকাটা আমি তোমাকে দিয়ে সাপোর্ট দিব। যথারীতি এই কথাটাই এখানে এভাবে লেখা আছে যে প্রত্যয়পত্র হলো পাওনাদারের অনুকূলে ব্যাংক প্রদত্ত নিশ্চয়তা পত্র। সে নিশ্চয়তা দিবে যে সাপোজ তারা যদি টাকা নাও করে, এটা কেন করে, যখন কিনা ওই দেশের ব্যাংকটা এই বাণিজ্যিক ব্যাংকে লেটার অফ ক্রেডিটটা ইস্যু করতে বলে, ইস্যু করে থাকে। এই লেটার অফ ক্রেডিট ছাড়া কিন্তু এখন আর বৈদেশিক বাণিজ্য সাধারণত হয়ে থাকে না, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে আদৌ কি টাকাটা পাওয়া যাবে কিভাবে, ব্যাংকের মাধ্যমে, সে ব্যাংকে আসলে কি এরকম সাপোর্ট এসেছে কিনা, তারপরে হচ্ছে আমদানি রপ্তানির বিষয়টা আর কি মিউচুয়াল হয়। আরও একটু বলতে চাচ্ছি, তাই প্রাথমিকভাবে এরূপ প্রত্যয়পত্রের বিনিময়ের মাধ্যম হিসেবে গৃহীত হয় এবং প্রত্যয়পত্রটা যে কোনো ব্যাংকে গেলে লেটার অফ ক্রেডিটটা আমরা দেখব দৈনন্দিন তাদের একটা কাজের একটা জিনিস হচ্ছে এই প্রত্যয়পত্র। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এটি হচ্ছে
ব্যাংক নিশ্চয়তা সনদ, সিকিউরিটি বলে যেটাকে। ব্যাংক নিশ্চয়তা সনদটা একটু ডিফারেন্ট সবগুলোর থেকে, কিন্তু এটিও একটি বিনিময়ের মাধ্যম। এটি কিসের বিনিময়ের মাধ্যম? বাণিজ্যিক ব্যাংকের বিনিময়ের মাধ্যম। সেটা কার পরিবর্তে? অর্থের পরিবর্তে বিনিময়ের মাধ্যম। এরূপ পত্রে ব্যাংক নিশ্চয়তা দেয় যে গ্রাহক কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ লেনদেনে মূল্য পরিশোধে অসমর্থ হলে ব্যাংক তা পরিশোধ করবে। দ্যাট মিনস ওই প্রত্যয়পত্রের মতোই, যে গ্রাহক যদি কোনো কারণে এই টাকাটা না দিতে পারে, সেখানে ব্যাংক তাকে এই সাপোর্টটা দিবে যে না, গ্রাহক যদি নাও দেয় আমি এই টাকাটা তোমাকে দিব। এক্ষেত্রে ব্যাংকের নিশ্চয়তাপত্র পাওনাদারের পাওনা প্রাপ্তির নিশ্চয়তা, হ্যাঁ, যে টাকা পাবে সে তখন কি করবে? সে ব্যাংকে বলবে যে আচ্ছা ঠিক আছে, যখন আপনি আমাকে এই টাকাটা দিচ্ছেন, সেক্ষেত্রে আমি চাচ্ছি এই টাকাটা আপনার কাছে গচ্ছিত রেখে আমাকে কিছু লোন দেন। তখন ব্যাংক কী করে? তাকে ওই টাকাটা গচ্ছিত রেখে, এটা আসলে একটু বড় অ্যামাউন্টের কোনো কিছুর ক্ষেত্রে হয়ে থাকে, নর্মাল ইউজুয়ালি যেগুলো মানে কম মূল্যের না, অনেক বেশি রকম অ্যামাউন্টের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। তখন এই পত্রটায়, যে ব্যাংক গ্যারান্টি যেটাকে বলা হয়, এই পত্রটায় ব্যাংক কী করে রাখে? সেভ করে রাখে। তার পরিবর্তে যে গ্রাহক ছিলেন তাকে কিছু ঋণ প্রদান করে থাকে। তাতে কি হয়? গ্রাহকেরও কিছু লাভ হয়, আবার ব্যাংকেরও কিন্তু একটা লাভ হচ্ছে যে এরকম একটা পত্র তার কাছে, মানে কি অনেক কিছু তারল্য কিন্তু তার কাছে জমা রয়ে যাচ্ছে। আরেকটু অগ্রসর হতে চাচ্ছি, যথারীতি আমরা মূল্যায়নে চলে এসেছি। সেটা হচ্ছে যে স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ী নামে আখ্যায়িত করা হয় কোন ব্যাংককে? এটার উত্তরটা তোমরা বলবে, কারণ আমরা এটা সম্পর্কে অনেক কিছু আজকে ডিসকাস করেছি। তৃতীয় প্রশ্ন, মুনাফা অর্জনের মুখ্য উদ্দেশ্য নিয়ে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে কি বলা হয়? মুনাফা অর্জনের উদ্দেশ্য বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মূল উৎস কোনটি? বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মূল উৎস আমরা যদি একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো, বাণিজ্যিক ব্যাংকের তহবিলের মূল উৎস হচ্ছে গ্রাহকদের আমানত। সেই আমানত দিয়েই তো সে মুনাফা অর্জন করে, তারল্য সম্পদ রাখে এবং নিরাপত্তার নীতি মেনটেন করে, দক্ষতার নীতি মেনটেন করে। একক কাজে চলে এসেছি যে তারল্য কি, আমি একটু সাহায্য করতে চাচ্ছি। যে তারল্য হচ্ছে যে গ্রাহকের আমানত চাহিদা মাত্র ফেরত প্রদানের ক্ষমতাকেই কিন্তু তারল্য বলা হয়। যে তারল্যের একটা ছবি দেখিয়েছিলাম, যে একটি কল দিয়ে পানি পড়ছে, এখন সেই ট্যাপে তো পানি থাকতে হবে, ট্যাঙ্কিতে তো পানি থাকতে হবে, না হলে পানিটা আসবে কি করে? সেরকমই তারল্য মানে হচ্ছে ব্যাংকে তো সেই পরিমাণ টাকা থাকতে হবে, এবং অবশ্যই প্রতিটি বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে তারল্য রেখে দেওয়া। তারল্য না রাখলে কিন্তু ব্যাংকের ব্যবসায় অগ্রসর হবে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের তারল্য নীতি কি? যখন গ্রাহক একটি চেক নিয়ে ব্যাংকের কাছে যাচ্ছে, তখন ওই চেকের টাকা গ্রাহককে চাইবা মাত্র যখন বাণিজ্যিক ব্যাংক দিতে পারছে। কেন দিতে পারছে? কারণ সে তারল্য সংরক্ষণের নীতি মেনে চলছে, তাকেই বলা হচ্ছে তারল্য নীতি। আমরা দলীয় কাজে চলে এসেছি। বাণিজ্যিক ব্যাংক কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি? পে অর্ডার, প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, ব্যাংক গ্যারান্টি, এটিএম, এছাড়াও তো চেক, সবার শেষে তো চেক বলতেই পারি। তাহলে এইগুলোর মাধ্যমে কিন্তু বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করছে। যথারীতি আমরা আমাদের ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসের একদম শেষে চলে এসেছি। আমরা এখন ইতি টানতে চাচ্ছি আমাদের এই ক্লাসে। সবাই সুস্থ থাকবে অবশ্যই, আর সবাই অবশ্যই আমার এই বাড়ির কাজটি নিয়ে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, বাড়ির কাজটি নিয়ে নেক্সট টাইম ক্লাসে আবার দেখা হচ্ছে সবার সাথে। আমি উম্মে সালমা খান ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুম থেকে সরাসরি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।